আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ফিলিস্তিন ইস্যুতে ইরানের সম্মানজনক অবস্থানের প্রশংসা করল হামাস। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে বাংলাদেশ থেকে একটা পাখিও ঢুকতে পারবে না। সরকারি কর্মীদের বিক্ষোভ ছেড়ে কাজে ফেরার আহ্বান মিন অংয়ের। ভাইপোকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা। প্রয়োজনের বাইরে একদিনও লকডাউন নয় বললেন মার্কেল। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিলম্ব গ্রহণযোগ্য নয় বলল রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরের সন্তানের লাশ চাওয়ায় বাবার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা। এবং মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিচ্ছে ইরানি ট্রাক্টর কোম্পানি। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ফিলিস্তিন ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্মানজনক এবং অপরিবর্তনীয় অবস্থানের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। গত বুধবার ইরানের ইসলামী বিপ্লবের 42তম বিজয় বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিকে পাঠানো এক চিঠিতে তিনি এই প্রশংসা করেছেন। চিঠিতে ইসমাইল হানিয়া বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের এই মহান বিজয়ের বার্ষিকীতে দেশটির জনগণের পাশাপাশি ফিলিস্তিনের জনগণও বিশেষভাবে আনন্দিত। হামাস নেতা আরও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব অবসানের জন্য ইরানের সর্বোচ্চ নেতা যে অপরিবর্তনীয় এবং অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছেন, সেজন্য ফিলিস্তিনের জনগণ হৃদয় থেকে তার প্রতি শ্রদ্ধা পোষণ করেন। ইরানের জনগণ এবং সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই সমর্থন অব্যাহত থাকবে বলে হামাস আশা করে, যাতে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা যায়। গত জুলাই মাসে ইরানের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়াকে লেখা এক চিঠিতে ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। সে সময় তিনি ইরানের পক্ষ থেকে আগের মতো একই রকম সর্বাত্মক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যটি সফর করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। সেখানে দেওয়া ভাষণে বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের ইস্যুকে আবার খুঁচিয়ে তুলেছেন তিনি। বৃহস্পতিবার কোচবিহার এবং ঠাকুরনগরে দুই জনসভা থেকে অমিত শাহ দাবি করেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে সীমান্ত দিয়ে কোনো মানুষ দূরে থাক একটা পাখিও ঢুকতে পারবে না। অমিত শাহ জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, অনুপ্রবেশ নিয়ে আপনারা বিরক্ত কিনা বলুন। আর মমতা ব্যানার্জি কি আদৌ অনুপ্রবেশ ঠেকাতে পারবেন? জেনে রাখুন, রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে তবেই কেবল অনুপ্রবেশ বন্ধ হবে। বিজেপি সরকার গড়লে সীমান্ত দিয়ে মানুষ তো দূরে থাক, একটা পাখিও ঢুকতে পারবে না। দাওয়ালের প্রতিবেদন অনুযায়ী এদিন পরিবর্তন যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, আমি বলছি এই পরিবর্তন যাত্রা মুখ্যমন্ত্রী বদলের পরিবর্তন যাত্রা নয়, বিধায়ক পরিবর্তনের যাত্রা নয়। এই পরিবর্তন যাত্রা বাংলায় প্রকৃত পরিবর্তন আনার জন্য পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা অনুপ্রবেশকারীদের রুখে দেওয়ার পরিবর্তন যাত্রা। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অবশ্য দাবি করছে, তাদের শাসনামলে অনুপ্রবেশ মদত পেয়েছে বলে কেন্দ্রীয় সরকার যা বলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, কথিত অনুপ্রবেশ ইস্যুর আড়ালে বিজেপি আসলে সাম্প্রদায়িক এজেন্ডাকেই সামনে আনতে চাইছে। পশ্চিমবঙ্গে অতি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন মাত্র মাস দুয়েক দূরে। মিয়ানমারে অসহযোগ আন্দোলনের অংশ নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হা। একে অসাধু ব্যক্তিদের দ্বারা সৃষ্ট হয়রানিমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন তিনি। মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর এটাই সেনা প্রধান মিন অং হার প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। 1 ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে জারি করা হয় 1 বছরের জরুরি অবস্থা। অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে রাজপথে নামে সুচি সমর্থকরা। এতে সামিল হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অব্যাহত রয়েছে বিভিন্ন আন্দোলন কর্মসূচি। কয়েক হাজার সরকারি কর্মীও বিক্ষোভে যোগ দিয়েছেন। এমনকি মঙ্গলবার বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বৃহস্পতিবার বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো বিবৃতি দেন মিন অং হা। সেনা সরকারের তথ্য সেবা কার্যালয় থেকে ইস্যু করা ওই বিবৃতিতে বলা হয়েছে, যারা তাদের দায়িত্ব থেকে দূরে আছেন, অনুরোধ করছি তারা যেন আবেগকে প্রাধান্য না দিয়ে দেশ এবং জনগণের স্বার্থে অবিলম্বে কাজে ফেরেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে টুইটার থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তিনি যদি ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তবুও তিনি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। বুধবার টুইটারের চিফ ফিনান্সিয়াল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সিএনবিসির বরাত দিয়ে খবর জানিয়েছে সিএনএন। সিএনবিসি টেলিভিশন নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে টুইটারের কর্মকর্তা নেট সেগাল বলেছেন, যখন কাউকে আমাদের প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়া হয় তখন আপনি একজন সিএফও বা বর্তমান কিংবা সাবেক সরকারি কর্মকর্তা হলেও আর ফিরতে পারেন না। এটি আমাদের নীতি। কংগ্রেসে ট্রাম্পের ইমপিচমেন্টের বিচার চলার মধ্যেই এই খবর এলো। যদি তিনি অভিযোগ থেকে খালাস পান তাহলে প্রেসিডেন্ট পরবর্তী সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। ক্যাপিটাল হিলে হামলার ঘটনার পর তাকে টুইটারে ব্লক করা হয়। পাশাপাশি ট্রাম্প সমর্থকদের হামলার পর ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করা হয়। সেগাল বলেন, আমাদের নীতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে সহিংসতার উস্কানি ঠেকানো সম্ভব হয়। কেউ যদি এমনটি করে তাকে প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়া হয়। আমাদের নীতি অনুসারে তার আর ফেরার সুযোগ নেই। দিলীপ ঘোষ লড়াই না করলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, মোদী সরকার গরিব কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, মমতা সরকার ভাইপো কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। দিনরাত ওনার একটাই চিন্তা, কবে আমার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। দিলীপ ঘোষ লড়াই না করলে এতক্ষণে ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা। কোচবিহারে এক জনসভায় বিজেপি নেতা অমিত শাহ এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, গরিব কল্যাণ কেন্দ্রের ১১৫টি প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর হতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো। মোদী সরকার গরিবদের জন্য ১১৫টি প্রকল্প চালু করছে। সেই প্রকল্প বাংলায় বন্ধ করে রেখেছেন মমতা দিদি আর তার ভাইপো। কিন্তু মে মাসের পর আপনি আর তা করতে পারবেন না, কারণ আপনি তখন আর মুখ্যমন্ত্রী থাকবেন না। অমিত শাহ বলেন, মোদী সরকার গরিব কল্যাণের প্রতিশ্রুতিবদ্ধ, মমতা সরকার ভাইপো কল্যাণের প্রতিশ্রুতিবদ্ধ। দিনরাত ওনার একটাই চিন্তা। জার্মানিতে প্রয়োজনের বাইরে একদিনও লকডাউন রাখা হবে না বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আগামী ৭ মার্চ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর পর বৃহস্পতিবারে ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। অ্যাঙ্গেলা মার্কেল বলেন, জার্মানি এখন ৩টি আক্রমণাত্মক মিউটেশনের মোকাবিলা করছে। নতুন বৈশিষ্ট্যের এসব ভাইরাস শক্তিশালী ওঠার আগেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। নতুন বৈশিষ্ট্যের ভাইরাসগুলো ভ্যাকসিনের কার্যকারিতা বিনষ্ট করে দিতে পারে। জার্মান চ্যান্সেলর বলেন, লোকজনের জন্য এই লকডাউনটি কতটা কঠিন সেটি তিনি অনুধাবন করবেন। এমন পরিস্থিতিতে মানুষের একাকিত্ব এবং হতাশার বিষয়টি তিনি বুঝতে পারছেন। তবে করোনার নতুন ভ্যারিয়েন্টের ফলে সৃষ্ট ঝুঁকির কারণে বিধিনিষেধ এখনও বহাল রাখা প্রয়োজন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশের প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়া জুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, রাশিয়া চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একই সময়ে পরমাণু সমঝোতা ইস্যুতে পদক্ষেপ নিক। রুশ সংবাদ সংস্থা রিয়া নোভস্তির সঙ্গে সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। রিয়াবকভ আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার সম্ভব নয়, কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজে বিলম্ব করা যাবে না। মস্কো দুই পক্ষকেই পরমাণু সমঝোতা ইস্যুতে পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করতে প্রস্তাব দিয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চিতভাবে সবচেয়ে যৌক্তিক পন্থা হলো কোনো ধরনের বিতর্কের বাইরে থেকে ওয়াশিংটন, তেহরান একই সঙ্গে পরমাণু সমঝোতা প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার পদক্ষেপ নেবে। রাশিয়া এই সমস্যার সমাধানে গঠনমূলক পদক্ষেপ নিচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। রিয়াবকভ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উভয় পক্ষের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব তুলে ধরেছে। উভয় পক্ষ এটাকে ভালোভাবে নেবে বলে তিনি আশা করেছেন। তবে আমেরিকায় নতুন সরকার ক্ষমতায় এলেও এখন পর্যন্ত তেহরান ইস্যুতে সদিচ্ছার প্রমাণ দেয়নি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। অধিকৃত জম্মু কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ছেলের লাশ চাইতে গিয়ে রাষ্ট্রদ্রোহ মামলার শিকার হয়েছে এক বাবা। সন্তান হারানো মুশতাক আহমদ ওয়ানির বিরুদ্ধে অবৈধ বৈঠক এবং উগ্রবাদিতার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন ভারত নিয়ন্ত্রিত ওই অঞ্চলটির পুলিশ। ডন জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর শ্রীনগরের উপকণ্ঠে মুশতাকের ১৬ বছর বয়সী ছেলে আথার এবং তার ২ বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। তার বিরুদ্ধে আত্মসমর্পণে অস্বীকৃতির অভিযোগ এনেছে পুলিশ। পরে গ্রাম থেকে ১১৫ কিলোমিটার দূরে একটি কবরস্থানে পরিবারের সম্মতি ছাড়াই তাদের দাফন করা হয়। তারা চরমপন্থী ছিল না জানিয়ে লাশ ফেরত চেয়েছেন নিহতদের স্বজনরা।
মিথ্যা অভিযোগ এনে যুবকদের হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। আথার আহমেদের হত্যাকাণ্ড ও দাফনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কাশ্মীরি নাগরিকরা এর প্রতিবাদ করে মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। ডনের রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিলে জারি করা একটি আইনের অজুহাতে এ পর্যন্ত 150-এরও বেশি যুবককে কাশ্মীরি উগ্রবাদী আখ্যা দিয়ে বেনামি কবরে দাফন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 2018 সালে ইরানের ট্রাক্টর উৎপাদনকারী কোম্পানির ওপর যখন মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে, তখন এই কোম্পানি প্রতিজ্ঞা করেছিল যে রফতানি বাড়িয়ে মার্কিন ওই অবৈধ পদক্ষেপের শক্ত জবাব দেবে। ইরানি কোম্পানির প্রতিজ্ঞা আজ বাস্তবায়িত হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ফাতা ইব্রাহিম ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিকে জানিয়েছেন তাদের সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি জানান, চলতি বছরের গত 9 মাস ইরান থেকে 18,000 ট্রাক্টর রফতানি করা হয়েছে, যা থেকে $11,80,00,000 বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ইরানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা আইটিএমসি হচ্ছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় ট্রাক্টর উৎপাদনকারী কোম্পানি। আইটিএমসি 1968 সালে ইরানের উত্তর পশ্চিমাঞ্চল তাবরিজ শহরে প্রতিষ্ঠিত হয়। রোমানিয়া এবং ব্রিটিশ ট্রাক্টর অ্যাসেম্বল করার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর কোম্পানির কর্মতৎপরতা বাড়ে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।